সুন্দরবন। ম্যানগ্রোভ বন আর ১০২খানা দ্বীপ নিয়ে তৈরি হয়েছে পৃথিবীর এই অন্যতম প্রাকৃতিক ঐতিহ্য। এ এক আশ্চর্য জীব পরিমণ্ডল। করান, গর্জন, হেতাল, সুন্দরী গাছের জঙ্গলে উঁচিয়ে থাকে শ্বাসমূল। সালে বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়, আর ইউনেস্কো দিয়েছে গ্লোবাল বায়োস্ফিয়ার রিজার্ভের শিরোপা। প্রথমে এই যাত্রাকে মনে হতে পারে অন্তহীন। চারিদিকে জল আর লঞ্চের ফেনা ছাড়া আর কিছুই নেই। তারপর চোখে পড়বে তীরের কাদামাটি, হয়তোবা জনবসতির একটা দুটো চিহ্ন। সুন্দরবনের ৫৪টি দ্বীপে ৪২ লাখ মানুষ গড়ে তুলেছে বসতি। নদী, নালা আর খাঁড়িতে সহস্র ধারায় বিভক্ত দ্বীপগুলো একে অপরের থেকে একেবারে বিচ্ছিন্ন। যাওয়ার একমাত্র মাধ্যম জলপথ। এখানকার নদী নালায় পাওয়া যায় ৭২ রকমের মাছ, তাই মাছ, কাঁকড়া এইসব ধরেই চলে অনেকের জীবন। কেউ বা সংগ্রহ করেন কাঠ অথবা মধু। এর বাইরে ভরসা কৃষিকাজ আর পশুপালন।
উর্বর নোনা মাটি আর সেচের অসুবিধের জন্য কৃষি বিজ্ঞানীরা ধানের পাশাপাশি সুন্দরবনে দিচ্ছেন কিছু বিকল্প চাষের সন্ধান। খেসারি ও মুসুরি চাষ এই রকমই দুটি বিকল্প। ফসল হিসেবে খেসারির সবচেয়ে বড় গুণ, যে কোনো আবহাওয়া ও নোনা মাটিতে চাষ করা যায় এটি। শেকড়ে প্রচুর রাইজোবিয়াম থাকায় ক্ষেতের মাটিকেও উর্বর করে তোলে। আলাদা করে সার ও সেচেরও প্রয়োজন নেই। শুধু মাটির রস সঞ্চয় করেই দীর্ঘদিন বেঁচে থাকতে পারে খেসারির গাছ। তবে কিছু বীজে ক্ষতিকারক টক্সিন থাকার কারণে উন্নত ফলনশীল বীজ চাষের পরামর্শ দিচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। জমিতে ছড়িয়ে দেওয়া হয় এই খেসারির বীজ। সাধারণত খেসারিতে রোগ ও পোকার আক্রমণ কম হয়, তবে আক্রান্ত হলে বিশেষজ্ঞদের পরামর্শে কীটনাশক দেওয়া প্রয়োজনীয়। ১০০ থেকে ১২০ দিন পরে খেসারির ডাল জমি থেকে তোলার উপযুক্ত হয়ে ওঠে। এরপর গাছকে আরো ভালোভাবে শুকিয়ে সংগ্রহ করা হয় খেসারির ডাল। এইভাবে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে খেসারির চাষ করে পাওয়া গেছে ভালো ফলন। এটা খুব লাভদায়ক চাষ এবং এই চাষ থেকে মানে প্রতিবেশী যারা আছে তারা অনুপ্রেরণা পেয়ে আমাদের এই যে সহযোগিতা তারাও চাচ্ছে আশপাশ থেকে। তো এবছর আমরা চাচ্ছি, যেহেতু আমাদের ফলনটা কম হয়েছে, যতটা খেসারি আমরা পাবো জমি থেকে উৎপাদন করতে পারবো, সেই খেসারিটা আমরা বীজ হিসাবে সংরক্ষণ করব এবং এই যাত্রা তাদের যাতে আমরা দিতে পারি, তারাও সহযোগিতা করে চাষ করতে পারে, সেদিকে আমরা লক্ষ্য রেখে এগিয়ে যাচ্ছি। নদীর কিনারায় যেসব জমি রয়েছে সেগুলো নদী থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে মাটির বাঁধ দিয়ে। কখনো কখনো এই বাঁধ উপচে জোয়ার বা বন্যার জল মাটিতে ঢুকে মাটির লবণের পরিমাণ বাড়িয়ে দিয়ে জমির উর্বরতা নষ্ট করে দেয়। সেই সব কারণেই এখানকার জমিতে সুষ্ঠুভাবে চাষ করতে গেলে বারবার মাটির পরীক্ষার প্রয়োজন হয়। রাঙাবেলিয়া টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট বিনামূল্যে মাটি পরীক্ষা করে কৃষকদের জানান ক্ষেতের মাটিতে কতটা লবণ, কতটা অম্লত্ব রয়েছে আর কোন খনিজের অভাব রয়েছে। সেই মতো জমিতে প্রয়োজনীয় খনিজ, জৈব সার ও অনুখাদ্য যোগ করে জমির উর্বরতা বাড়ান কৃষকরা। প্রতিদিনের লড়াই করতে করতে এখানকার মানুষ বুঝতে পেরেছেন কৃষি নির্ভর জীবনে ঘুরে দাঁড়াতে হলে জমির মান উন্নয়ন এবং বিকল্প চাষ কতটা জরুরি। বৃষ্টির জল ধরে রাখার জন্য তাই কৃষি জমির কাছাকাছি খনন করা হয়েছে ছোট ছোট পুকুর। সেই পুকুরের জলকে কাজে লাগিয়ে ধান ও সবজির পাশাপাশি চাষ হচ্ছে মসুর ডালেরও। খুব খরা সহিষ্ণু না হলেও মসুরির চাষেও বেশি জল লাগে না। বেলে বা দোআঁশ মাটিতে লাগানো হয় মসুর। সুন্দরবনের মাটি আবহাওয়ার জন্য আশা, মৈত্রী, সুব্রত ও রঞ্জন এই প্রজাতির বীজগুলো লাগানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে মসুর চাষে নিয়মিত ক্ষেত থেকে আগাছা নির্মূল করতে হয়।
রক্ষা করতে হয় রোগ ও পোকার আক্রমণ থেকেও। বীজ ছড়ানোর 120 থেকে 130 দিনের মধ্যে ফসল তোলার উপযোগী হয়ে পড়ে। আমরা গভর্নমেন্ট থেকেও চাইছি যে খেসারি আমরা আমাদের প্রায় 33,000 হেক্টর খেসারি করি, আমরা এর এরিয়া বাড়ুক, এবং মুসুরিও 65,000 হেক্টর আমরা পশ্চিমবঙ্গে করি, এর এলাকা বাড়ুক, এবং চাষিরা আমন ধান চাষের পর যে জমিতে রস থাকে সেই রসটাকে ইউটিলাইজ করে খেসারি এবং মসুর চাষ করুক। এই বাদাবনের জীবনে কোথাও যেন ছেলেদের সঙ্গে একসাথে কাঁধ মিলিয়ে চলেছেন মেয়েরাও। কখনো তারা সামাল দেন ঘর, কখনো বা তারা সঙ্গী ওপার খুঁজে না পাওয়া নদীতে মাছ ধরার ছোট্ট নৌকায়। আমার হলো না দয়াল, ঝড়ে উড়াইয়া গেল মোর ঘরেরই চাল, ঝড়ে উড়াইয়া গেল মোর ঘরেরই চাল, ঘুচলো না মোর দুঃখেরই কপাল, ও দয়াল ঘুচলো না মোর দুঃখেরই কপাল। আর জঙ্গলে যাওয়া মানুষরা যে লৌকিক দেবীর ভরসায় পা রাখেন তীরের কাদায়, সেই বনবিবিও যে মেয়ে। তাই সুন্দরবনের দিন রাতে সমান তালে এগিয়ে এখানকার অর্ধেক আকাশরাও। সংসারের কাজের ফাঁকে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে উৎসাহ দেওয়া হচ্ছে ব্ল্যাক বেঙ্গল গোট নামে বিশেষ এক প্রজাতির ছাগল পালনের জন্য। এই ছাগলের বেশ কিছু সুবিধে আছে। সবুজ পাতা সহ গাছের ডাল বা চারপাশের ঘাস খেয়েই এরা প্রয়োজনীয় খাবারের চাহিদা মিটিয়ে নেয়। সবজির খোসা, বাড়তি খাবার, ভাতের ফ্যান সবই পড়ে ব্ল্যাক বেঙ্গল গোটের খাদ্য তালিকায়। বৃদ্ধির জন্য দরকারি জল খাওয়ানো হয় বিভিন্ন দানা শস্যের সঙ্গে মিশিয়ে। খাদ্যের পাশাপাশি পোকা ও পরজীবীর আক্রমণ আটকানোর জন্য দরকার নিয়মিত স্নান ও লোম পরিষ্কার রাখা। ছাগলের গোয়ালটি তৈরি হয় একটু উঁচু ও পরিচ্ছন্ন জায়গায়। সুন্দরবনের বিষাক্ত পোকা ও সাপের হাত থেকে রক্ষা করার জন্য অনেক সময় মশারির দরকার হয়। প্লেগ বা বসন্ত রোগের হাত থেকে বাঁচানোর জন্য দরকার নিয়মিত টিকাকরণ। প্রতি বছর 2 বার 2 থেকে 4টি বাচ্চা হয় ব্ল্যাক বেঙ্গল গোটের। মাংস ও চামড়ারও প্রবল চাহিদা আছে এই প্রজাতির ছাগলের। 6টা ছাগল পুষেছি, এর থেকে প্রচুর ইনকাম হয় আমাদের। এই ইনকাম থেকে সংসারে কিছু খরচ অথবা ছেলে মেয়েদের পড়াশোনার খরচ জোগাতে পারি। ছাগলের পাশাপাশি সুন্দরবনের অনেকে শুরু করেছেন গাড়ল ভেড়া পালন। এখানকার আবহাওয়ার সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে এরা। এদের খাদ্য তালিকাতেও প্রায় সবকিছুই পড়ে। তবে এদের লোমের দ্রুত বৃদ্ধির কারণে রোগ জীবাণু সহজেই বাসা বাঁধে। নিয়মিত স্নান করানো দরকার ঠিক এই কারণেই। টিকাকরণ করলে আমাশা, নিউমোনিয়া, কৃমির প্রকোপ থেকে রক্ষা করা যায় এই ভেড়াদের। ঠিকমতো পরিচর্যা করে কম খরচে বেশি লাভের মুখ দেখছেন অনেকেই।
বা ভেড়া পালন করার মতো যাদের সামর্থ্য নেই, তাদের উৎসাহ দেওয়া হচ্ছে কয়লার মুরগি পালনের জন্য। উঠোনের এক কোণায় ঘরোয়া পদ্ধতিতে সহজেই এই মুরগি পালন করা যায়। শাকসবজির ফেলে দেওয়া অংশ, চালের খুদ এসব খেয়েই বড় হয় এরা। প্রতিষেধক টিকা ব্যবহার করলে বিভিন্ন রোগের ঝুঁকিও কমে যায় অনেকটাই। সঠিক পদ্ধতিতে পালন করলে ব্রয়লার মুরগির থেকে তাড়াতাড়ি বড় হয় এই কয়লার মুরগি। ডিম ও মাংসের জন্য সুন্দরবন অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে কয়লার মুরগির চাষ। ওষুধ ও খাবারের পেছনে নামমাত্র ব্যয় করে অল্প দিনেই বেশি ভালো আয় করছেন এই অঞ্চলের মহিলারা। সুন্দরবনের মেয়েদের আরেকটি জীবিকা তাঁতে গামছা বোনা। কাঠে বানানো, হাতে চালানো তাঁতে নিখুঁত হাতে বেরিয়ে আসে রং বেরঙের গামছা। সুতো ও সিল্কের কাপড়ে বাটিকের কাজও করেন কেউ কেউ। পশুপালনের পাশাপাশি সেলাইয়ের কাজেও অনেকে খুঁজছেন বেঁচে থাকার একটা অন্য পথের হদিশ। ভরসা তাদের এই জল জঙ্গলের বনবিবি মা আর তার গল্প। আর বনবিবির পালায় থাকে সেই লড়াই জেতার কাহিনী। নোনা জল আর নোনা মাটির সুন্দরবনে জীবন মানে শুধু জীবন সংগ্রাম নয়, এখানেও দিনের পর বিকেল আসে। সূর্য অস্তাচলে যাওয়ার আগে পাঁজরে দাঁড়ের শব্দ নিয়ে কেউ গেয়ে ওঠেন উজানি ভাটার গান।